স্কুল লেভেল জিওগ্রাফির এই পর্বে ছাত্রছাত্রীদের অত্যন্ত প্রয়োজনীয় একটি অধ্যায় ভারতের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আলোচনা করব। মানুষের হস্তক্ষেপ ছাড়া প্রকৃতির বুকে স্বাভাবিকভাবে যেসব উদ্ভিদ জন্মায় তাদের আমরা স্বাভাবিক উদ্ভিদ বলে থাকি। ভারতের বিভিন্ন অঞ্চলে ভূপ্রকৃতি, জলবায়ু ও মাটির তারতম্যের ভিত্তিতে স্বাভাবিক উদ্ভিদের তারতম্য দেখা যায়। ভারতের স্বাভাবিক উদ্ভিদকে মুখ্য বনজ সম্পদ হিসাবে জ্বালানি রূপে, আসবাবপত্র তৈরিতে, গৃহ নির্মাণে, প্লাইউড তৈরিতে, দেশলাই বাক্স নির্মাণে, প্যাকিং বাক্স তৈরিতে, খেলাধুলার সরঞ্জাম তৈরিতে প্রভৃতি ক্ষেত্রে ব্যবহার করা হয়। এছাড়া গৌণ বনজ সম্পদ হিসাবে তারপিন তেল, লাক্ষা, বাঁশ, বেত, গঁদ, ধুনা, রজন, মোম, মধু, চন্দন তেল, তসর প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই গৌণ বনজ সম্পদগুলির গুরুত্বের কারণে ভারতের বনভূমিকে সবুজ সোনা নামে অভিহিত করা হয়। এই বনভূমি মানুষের সবচেয়ে নিকটতম বন্ধু। জাতীয় বনভূমি সংরক্ষণ নীতি অনুযায়ী কোনো দেশের মোট আয়তনের অন্তত 33% বনভূমি থাকা দরকার। কিন্তু ভারতে 2019 সালের তথ্য অনুযায়ী বনভূমির পরিমাণ 21.67%। সমীক্ষায় দেখা গেছে যে একটি পূর্ণবয়স্ক গাছ তার সামগ্রিক ক্রিয়াকলাপ থেকে মানুষকে প্রায় 15.5 লক্ষ টাকা মূল্যের সাহায্য করতে পারে। কিভাবে? ছায়া, ফল, ফুল, ভূমিক্ষয় রোধ, বৃষ্টিপাত, কাঠ ও বিভিন্ন উপজাত দ্রব্যের ভিত্তিতে। তাই মানুষের এই নিকটতম বন্ধুকে মানুষেরই বেঁচে থাকার জন্য সংরক্ষিত করা অত্যন্ত প্রয়োজন। ভারতের এই অরণ্য গবেষণা কেন্দ্রটি স্থাপন করা হয়েছে উত্তরাঞ্চলের দেরাদুনে। বৃষ্টিপাত, উষ্ণতা, বায়ুর আর্দ্রতা প্রভৃতির তারতম্য অনুযায়ী ভারতের স্বাভাবিক উদ্ভিদকে মোট 4টি ভাগে ভাগ করা হয়েছে এবং ভূপ্রকৃতির তারতম্য অনুযায়ী আরও 2টি ভাগে ভাগ করা হয়েছে। তো প্রথমে আমরা উষ্ণতা, বৃষ্টিপাত, বায়ুর আর্দ্রতার তারতম্য অনুযায়ী ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ সম্পর্কে জানব। প্রথমত, ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি। যে সকল অঞ্চলে গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 200 থেকে 300 সেমি এবং গড় বার্ষিক উষ্ণতা 25 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড এবং গড় আর্দ্রতার পরিমাণ প্রায় 77% বেশি, সেই সব অঞ্চলে এই ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়। এই ধরনের স্বাভাবিক উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য হল অধিক উষ্ণতা এবং বৃষ্টিপাতের জন্য এই অঞ্চলের বৃক্ষগুলির পাতা একসঙ্গে ঝরে পড়ে না। তাই এই বনভূমিকে চিরহরিৎ বা চিরসবুজ বনভূমি বলা হয়। এই প্রকার বনভূমির প্রধান প্রধান বৃক্ষগুলি হল গর্জন, আয়রনউড, শিশু, রোজউড প্রভৃতি। এই প্রকার অরণ্য মূলত ভারতের পশ্চিমঘাট পর্বতের পশ্চিমাংশ, পূর্বাচল, মেঘালয় মালভূমি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ প্রভৃতি অঞ্চলে এই অরণ্য দেখা যায়। এছাড়াও অসম উপত্যকা, পশ্চিমবঙ্গের ডুয়ার্স, উড়িষ্যার উপকূলেও এইরূপ বনভূমির মধ্যে বিভিন্ন পর্ণমোচী বৃক্ষ মিশ্রিত অবস্থায় থাকে। দ্বিতীয়ত, আর্দ্র পর্ণমোচী বনভূমি। যেসব অঞ্চলের বার্ষিক গড় বৃষ্টিপাত 100 থেকে 150 সেন্টিমিটার, গড় উষ্ণতা 26 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড এবং গড় আর্দ্রতা 60% থেকে 80%। এই আর্দ্রতার অভাবে শীতকালে এই প্রকার গাছের পাতাগুলি ঝরে পড়ে বলে মৌসুমি বৃষ্টিপাতের প্রাধান্য অনুযায়ী এই বনভূমিকে পর্ণমোচী মৌসুমি বনভূমিও বলা হয়।
এই অরণ্যের প্রধান প্রধান বৃক্ষগুলি হল শাল, সেগুন, শিরীষ, পলাশ, মৌহা, চন্দন প্রভৃতি। ভারতের অধিকাংশ বনভূমি এই আর্দ্র পর্ণমোচী প্রকৃতির। হিমালয়ের পাদদেশে তরাই ও ডুয়ার্স এবং ছোটনাগপুর মালভূমি অঞ্চলে, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মণিপুর, তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র প্রভৃতি রাজ্যে এই প্রকার বনভূমি দেখা যায়। তৃতীয়ত, শুষ্ক পর্ণমোচী বনভূমি। যেসব অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ 50 থেকে 100 সেমি, সেই সকল অঞ্চলে আর্দ্রতার অভাবে এই বনভূমি গড়ে ওঠে। আরাবল্লী পর্বতের পূর্ব অংশ ও পশ্চিমঘাট পর্বতের বৃষ্টির ছায়া অঞ্চলে স্বল্প বৃষ্টিপাতের কারণে কাঁটাযুক্ত গুল্ম, ঝোপ ও তৃণভূমির সৃষ্টি হয়েছে। ঘাসের প্রাধান্যের জন্য এই অঞ্চলকে ভারতের সাভানা তৃণভূমিও বলা হয়। এই বনভূমির প্রধান প্রধান বৃক্ষগুলি হল সাবাই ঘাস, হাতি ঘাস, শিরীষ, আম, জাম, পলাশ, কুল প্রভৃতি। তবে ভারতের মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ প্রভৃতি রাজ্যে বিচ্ছিন্নভাবে এই বনভূমি দেখা যায়। চতুর্থত, কাঁটাযুক্ত ঝোপ ও গুল্ম। যে অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 50 সেমির কম এবং উষ্ণতা প্রায় 35 ডিগ্রি থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড, সেই সব অঞ্চলে এই প্রকার বনভূমি গড়ে ওঠে। এই প্রকার বনভূমির প্রধান বৈশিষ্ট্য হল স্বল্প বৃষ্টিপাত ও অধিক বাষ্পীভবনের কারণে বৃক্ষগুলির কাণ্ড কাঁটা ও মোমযুক্ত পদার্থ দ্বারা আবৃত থাকে এবং গাছের শিকড় মাটির বহু নিচ পর্যন্ত প্রবেশ করে। মরু ও মরুপ্রায় অঞ্চলের এইরূপ উদ্ভিদকে জিরোফাইট বলা হয়। এই অরণ্যের প্রধান প্রধান বৃক্ষগুলি হল বাবলা, খেজুর, ফণিমনসা প্রভৃতি। মূলত ভারতের রাজস্থান, কচ্ছ ও কাথিয়াবার উপদ্বীপ, দাক্ষিণাত্য মালভূমির বৃষ্টির ছায়া অঞ্চলে এই শুষ্ক কাঁটাযুক্ত ঝোপ ও গুল্ম জন্মাতে দেখা যায়। এখন আমরা ভূপ্রকৃতির তারতম্য অনুযায়ী ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করব। তো প্রথমেই বলে নিই, এই ভূপ্রকৃতির তারতম্য অনুযায়ী যে দুটি ভাগ আছে তার মধ্যে প্রথমত পার্বত্য অঞ্চলের বনভূমি। এই পার্বত্য অঞ্চলের বনভূমিটাকে আলোচনা করার জন্য আমরা দুটো ভাগে ভাগ করে নেব, যার এক নাম্বার দক্ষিণ ও মধ্য ভারতের পার্বত্য বনভূমি এবং 2 নাম্বার হিমালয় পার্বত্য অঞ্চলের বনভূমি। দক্ষিণ ও মধ্য ভারতের নীলগিরি ও পালনা পাহাড়, পশ্চিমঘাট পর্বত, বিন্ধ্য, সাতপুরা, মহাদেব, মহাকাল প্রভৃতি পর্বতের 1000 থেকে 1500 মিটার উচ্চতায় চিরহরিৎ বনভূমির প্রাধান্য দেখা যায়। তবে 1500 মিটারের বেশি উচ্চতায় আর্দ্র নাতিশীতোষ্ণ বনভূমির বিস্তার ঘটেছে। এই বনভূমিকে স্থানীয় ভাষায় শোলা বনভূমি বলা হয়। এই বনভূমির উল্লেখযোগ্য বৃক্ষগুলির মধ্যে লরেন্স, ম্যাগনোলিয়া, রডোডেনড্রন, সিনকোনা, ওয়ালেট প্রভৃতি উল্লেখযোগ্য। বৃষ্টিপাত ও উচ্চতার তারতম্য অনুযায়ী হিমালয় পার্বত্য অঞ্চলের বনভূমিকে 2 ভাগে ভাগ করা যায়, যেমন পূর্ব হিমালয়ের বনভূমি ও পশ্চিম হিমালয়ের বনভূমি। পূর্ব হিমালয়ে অধিক বৃষ্টিপাত অথচ উচ্চতা পশ্চিম হিমালয়ের তুলনায় বেশ কম। এই জন্য পূর্ব হিমালয়ের বনভূমির সঙ্গে পশ্চিম হিমালয়ের বনভূমির সামান্য পার্থক্য দেখা যায়। তো পূর্ব হিমালয় ও পশ্চিম হিমালয়ের বৈশিষ্ট্যগুলি আমি সামান্য আলোচনা করে দিলাম। প্রথমে পূর্ব হিমালয়ের বনভূমি সম্পর্কে আলোচনা করে দিই। পাদদেশ থেকে 1000 মিটার উচ্চতা পর্যন্ত মূলত পর্ণমোচী,
চিরহরিৎ বৃক্ষের মিশ্র বনভূমি দেখা যায়। 1000 থেকে 3000 মিটার উচ্চতা পর্যন্ত চিরহরিৎ বনভূমির প্রাধান্য দেখা যায়। 3000 থেকে 4000 মিটার উচ্চতা পর্যন্ত সরলবর্গীয় বনভূমির প্রাধান্য দেখা যায়। আর 4000 থেকে 5000 মিটার উচ্চতার মধ্যে আল্পীয় উদ্ভিদ ও তৃণের প্রাধান্য দেখা যায়। ঠিক একই রকমভাবে পশ্চিম হিমালয়ের ক্ষেত্রে পাদদেশ থেকে 1000 মিটার উচ্চতায় গুল্ম ও শুষ্ক বনভূমি দেখা যায়। 1000 থেকে 2000 মিটার উচ্চতায় পর্ণমোচী বনভূমি দেখা যায়। 2000 থেকে 3000 মিটার উচ্চতায় সরলবর্গীয় বনভূমি দেখা যায়। 3000 থেকে 5000 মিটার উচ্চতায় আল্পীয় উদ্ভিদ ও তৃণ দেখা যায়। ভূপ্রকৃতির তারতম্য অনুযায়ী আর এক প্রকার বনভূমি হল ম্যানগ্রোভ বনভূমি। মূলত যে অঞ্চলে লবণাক্ত মাটির প্রাধান্য আছে, উষ্ণতা অধিক এবং বৃষ্টিপাতও অধিক, সেই সকল অঞ্চলে এই প্রকার বনভূমির বিকাশ ঘটে। এই প্রকার বনভূমির মধ্যে উল্লেখযোগ্য বৃক্ষগুলি হল সুন্দরী, গরান, গেওয়া, কেওড়া, গোলপাতা প্রভৃতি। ভারতের গঙ্গা, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী প্রভৃতি নদীর বদ্বীপ অঞ্চলে জোয়ার ভাটা অধ্যুষিত লবণাক্ত মাটিতে এই ধরনের উদ্ভিদ জন্মায়। তবে গঙ্গার বদ্বীপ অঞ্চলে সুন্দরী বৃক্ষের প্রাধান্য দেখা যায় বলে এই বনভূমির নাম সুন্দরবন। সমুদ্র ও নদী তীরবর্তী অঞ্চলে জোয়ারের জলের ওঠানামা এবং কর্দমাক্ত লবণাক্ত নরম মাটিতে উদ্ভিদগুলি নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য শ্বাসমূল ও ঠেস মূলের সাহায্য গ্রহণ করে। এছাড়াও লবণাক্ত মাটিতে বীজের অঙ্কুরোদ্গম সম্ভব নয় বলে এই প্রকার উদ্ভিদের ক্ষেত্রে জরায়ুজ অঙ্কুরোদ্গমের ভূমিকা দেখা যায়। অর্থাৎ গাছের মধ্যেই বীজ থেকে অঙ্কুর বের হয়, তারপরে সেটা মাটিতে পতিত হয়, তার থেকে পরবর্তীতে আরও বৃক্ষগুলি জন্মাতে থাকে। এই ছিল আজকের আলোচনা। তবে এই প্রসঙ্গে আরও একটা কথা বলি, বনভূমি সংরক্ষণের ক্ষেত্রে বিভিন্ন সরকারি কর্মসূচির সঙ্গে সঙ্গে জনগণকেও এই বিষয়ে অত্যন্ত সচেতন হতে হবে ও সার্বিক পরিকল্পনা রূপায়ণে সাহায্য করতে হবে। অন্তত ভূগোলের ছাত্রছাত্রী হিসাবে আমাদেরও এই বিষয়ে গুরুদায়িত্ব পালনের জন্য সক্রিয় ভূমিকা গ্রহণ করে অঙ্গীকারবদ্ধ হওয়া উচিত। তাহলে আসো আমরাও অঙ্গীকারবদ্ধ হই, একটা পরিণত গাছ কাটলে তার বিনিময়ে 2টো চারা গাছ উপযুক্ত স্থানে রোপণ করব। ভিডিওটি দেখে উপকৃত হলে লিংক শেয়ার করে অন্যকেও উপকৃত করার অনুরোধ থাকলো।